বিএনপি তো দল থেকে বহিষ্কার করছে, তো বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে তাদের দল থেকে বহিষ্কার করার পর বা পদপদবি থেকে সরিয়ে দেওয়ার পর আর কি তারা করতে পারে? বাকি দায়িত্বটা কি সরকারের উপর বর্তায় না? সরকারের উপর তো পুরো দায়িত্বই বর্তায়। আইন শৃঙ্খলাজনিত কোনো ঘটনা যদি ঘটে, তাহলে যারা অপরাধী, সরকার তো আর কারো রাজনৈতিক পরিচয় দেখে থাকে তার অপরাধটাকে ডিল করবে না। সরকার দেখবে তার অপরাধের মাত্রা কতটুকু, সে অপরাধের সাথে কতটা সম্পৃক্ত সেটা দেখবে। তাহলে যদি একটু সুনির্দিষ্ট করে আমি জানি যে আপনাদেরকে অনেকবার এই প্রশ্ন করা হয়েছে, তারপরেও আমি আরও একবার করতে চাই। সেটি হচ্ছে যে ঘটনাটি বুধবারের, তারপর শুক্রবার ভিডিও ভাইরাল হওয়ার পর কেন পুলিশ ব্যবস্থা নিয়েছে, দুদিন ধরে পুলিশ কি করলো, এবং এই বিষয়টি কি এখন আপনারা জানতে পেরেছেন কিনা, পুলিশের কাছে কি আপনারা জানতে চেয়েছেন কিনা যে কেন তারা ব্যবস্থা নেননি? আরেকটি বিষয় হচ্ছে যে যদি ভিডিওটি ভাইরাল না হতো তাহলে কি কোনো ব্যবস্থা নেওয়া হতো আপনার মনে হয়? কেন নয়, আপনার প্রতিদিনই তো আপনার অ্যারেস্ট হচ্ছে, অসংখ্য, কোনো দিন ১,৫০০ অ্যারেস্ট হচ্ছে সারা দেশে, কোনো দিন ২,০০০ মানুষ অ্যারেস্ট হচ্ছে। ওই যে ২,০০০ মানুষ অ্যারেস্ট হচ্ছে, ওগুলো তো ভাইরাল হয়নি, ওগুলো তাদের অপরাধ করছে, অপরাধের জন্য তাদের পুলিশ অভিযান চালাচ্ছে, অভিযানে তাদের অপরাধ বুঝে তাদেরকে গ্রেপ্তার করছে। তো আপনার শুধু ভাইরাল হলে গ্রেপ্তার করছে এই বক্তব্যটা আমার মনে হয় সঠিক নয়। ভাইরাল হলে সেটা তো অবশ্যই জনমনে একটা প্রতিক্রিয়া হয়, তখন খুব স্বাভাবিক কারণে সবার তৎপরতা তারা এটাতে বাড়ে। কিন্তু আমার মনে হয় না যে ঢালাওভাবে এই ধরনের অভিযোগ করা ঠিক। যে এরকম একটি নৃশংস ঘটনার পরে দুদিনে পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করতে পারলো না? দুদিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, এটা তো কাকতালীয় হতে পারে। এমনও তো হতে পারে যে পুলিশ ঘটনার পরপরই কাজ করছিল, তারপরে যখন অ্যারেস্ট হলো তখন ঘটনাটা ততক্ষণে ভাইরাল হয়েছে। এখন আমরা সব কিছু শুধু ভাইরাল হয়েছে মনে করে আমরা যদি একটা কনক্লুশনে পৌঁছে যাই যে ভাইরাল হয়েছে এই জন্য অ্যারেস্ট হয়েছে, ভাইরাল না হলে অ্যারেস্ট হতো না, আমার মনে হয় এটা তথ্য হিসেবে সঠিক নয়। আপনাদের প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে দেশে অপরাধের কোনো ঢেউ বয়ে যাচ্ছে না, বরং সবচেয়ে গুরুতর অপরাধের হার কমেছে বা আগের মতোই আছে। নাগরিকদের সতর্ক থাকা উচিত, একই সঙ্গে আস্থা দরকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। কিভাবে আসলে আস্থাটা রাখবে, এবং এই যে সবচেয়ে গুরুতর অপরাধ বলতে আসলে আপনারা কি বোঝাচ্ছেন? কারণ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের দিকে যদি দেখেন, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে রাজধানীতে খুন হয়েছেন, যেটি আমার মতে সর্বোচ্চ অপরাধ হবে, খুন হয়েছেন 136 জন। যদি আপনি 2021 সালের প্রথম 4 মাসের দেখেন, ঢাকায় এই খুনের সংখ্যা ছিল 55, 2022 সালে 54, 2023 সালে 51, এবং ঢাকায় রাজধানীতে এই জানুয়ারি থেকে এপ্রিলে সেটি হয়েছে 136। সরকার তো ডিনাই করছে না যে এই ঘটনাগুলো ঘটছে। সরকার বলছে যে বর্তমানে দেশে অপরাধের কোনো ঢেউ বয়ে যাচ্ছে না। যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে যে দেশে একেবারে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, আমরা সেটাই বলতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে এতগুলো মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশ, এখানে অপরাধ আগেও ছিল, এখনও আছে, এবং অপরাধের কোনো অপরাধের মাত্রা বেড়েছে, কোনো অপরাধের মাত্রা আগের মতোই আছে, সেটা আমরা বলছি। কিন্তু আমাদের আবার একই সাথে এই জিনিসটাও বিবেচনায় রাখা উচিত যে আমাদের এই মুহূর্তে আমাদের পুলিশ ফোর্সটা কিন্তু এক ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং পুলিশের কিন্তু মোরালটাও গত অন্য যে কোনো সময়ের তুলনায় কম। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দীপু ভাই একটা বিষয়ে ইঙ্গিত করেছেন যে পুলিশ দেশের অনেক ওনারশিপ, অনেকে দেশের ওনারশিপ নিয়ে এখন বসে আছে। সেক্ষেত্রে পুলিশ অনেক সময় প্রিএমটিভ অ্যাকশন নিচ্ছে না, পুলিশকে বললে তারপরে অ্যাকশন নিচ্ছে। কারণ প্রিএমটিভ অ্যাকশন নিলে আবার কারা ওনারশিপ নিয়ে বসে আছে? দেশে অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে দেশে কত ধরনের স্টেক হোল্ডার এই মুহূর্তে আছে, যারা পুলিশের কাজে বিভিন্ন সময় বাধাবিঘ্ন সৃষ্টি করে বা পুলিশের কাছে অনৈতিক সুবিধা চায়। আপনি যদি আমাদের আইজিপি মহোদয়ের একটা প্রেস কনফারেন্স সর্বশেষ উনি যেটা করেছেন, ওখানে উনি একটা আপিল করেছেন সবার কাছে যে কেউ যেন কোনো অন্যায় আবদার নিয়ে ওনার কাছে না যায়। কিন্তু এটা তো সত্য যে পুলিশের কাছে নানা ধরনের অন্যায় আবদার নিয়ে এখন বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার সম্ভব যে পুলিশের কাছে মানুষ অন্যায় আবদার নিয়ে যাবে না, যখন যে রাজনৈতিক দল সেটা সম্ভব নয়, কিন্তু তারা আরো বেশি চাপে থাকে। এখন তো অরাজনৈতিক সরকার, সেই হিসেবে অরাজনৈতিক সরকার, এই জন্যই আগে রাজনৈতিক সরকার থাকলে শুধু সরকারের যে রাজনৈতিক দলটা ছিল তারা যেত, এখন তো সবাই যাচ্ছে। এমনকি ধরেন একটা রাজনৈতিক দলে আগে যেটা হতো, যে আমরা যেটা দেখেছি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে সরকারি দলে একটা গ্রুপ থাকে কোণঠাসা, তারা যেতে পারে না, একটা গ্রুপ থাকে যারা নির্দিষ্ট স্থানে পাওয়ারফুল, তারা পুলিশের কাছে যায়, পুলিশের কাছে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এখন সব ধরনের গ্রুপের লোকজন যায়। একটা বিভিন্ন রাজনৈতিক দলের যদি 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপই যায় পুলিশের উপর চাপ সৃষ্টি করছে এখন। তো এটা বিভিন্ন এলাকা থেকে পুলিশের সাথে যখন আমাদের কথা হয়, প্রকারান্তরে এটি বলছেন যে যদি রাজনৈতিক সরকার আসে তখন পুলিশ আরো সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। না, আমি সেটা বলছি না। আমি বলছি যে আপনার পুলিশরা যদি
পুলিশের যে স্বাভাবিক যে সংস্কার প্রক্রিয়াগুলো যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে পুলিশের পক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে। আর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো একটা অবশ্যই ভূমিকা আছে, যে তারা যদি দায়িত্বশীল আচরণ করে তাহলেও পুলিশের পক্ষে আপনার আরও গঠনমূলক ভূমিকা পালন করা সম্ভব। অতীতে আপনি দেখেছেন যে রাজনৈতিকভাবে দলীয়ভাবে পুলিশকে ব্যবহার করার ফলেই কিন্তু পুলিশ আস্তে আস্তে দানব হয়ে উঠতে পেরেছে। এবং একটা সময়ে আপনি দেখেছেন যে পুলিশ কীভাবে গত জুলাইয়ে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই জন্য পুলিশের কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্কারগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, পাশাপাশি রাজনৈতিক দলগুলো সহ যারা সমাজের ক্রিয়াশীল গোষ্ঠী আছে তারা সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবেই মাত্র পুলিশকে দিয়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষার কাজটা খুব সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। জি, জনাব আবুল কালাম আজাদ, আমি ঠিক জানি না যে আসলে সবাই দায়িত্বশীল আচরণ করবেন এই ধরনের কোনো আদর্শ সিচুয়েশন আমাদের দেশে আদৌ বা কোনো দেশে এই পৃথিবীতে এটা হওয়া সম্ভব কিনা বা হবে কিনা, কিন্তু নিশ্চিতভাবে সবাই যার যার দায়িত্ব পালন করলে নিশ্চয়ই পুলিশ আরও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবে।